অন্যান্য ল যাদেরকে ডিসকোয়ালিফাই করে। সংবিধানের একটি বিধানকে আজকে আমরা দেখেছি নির্বাচন কমিশন, এখানে বিএনপির আইনজীবীরা ছিল এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশে যাদেরকে আপনারা এক্সপেন্সিভ লয়ার হিসেবে চিন্তা করেন সেরকম সব বড় বড় বাঘা বাঘা লয়ারদেরকে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং কিছুদিন আগে 1-2 দিন 3 দিন আগে নমিনেশন সাবমিশনের ওই প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব বাদ করার জন্য শুধুমাত্র একটি চিঠি বা ইমেইল অথবা একটি দরখাস্ত দাখিল করেছেন। সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা নির্বাচন করার জন্য উপযুক্ত হওয়ার জন্য কমিশনকে আজকে প্রেস করেছেন। একটা পর্যায়ে কমিশনের অনুমতিক্রমে আমরা সেখানে কথা বলেছি এবং আমরা কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি যে দ্বৈত নাগরিকত্ব যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটি একটি সাংবিধানিক বিধান। সাংবিধানিক বিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার সংবিধানের যারা রক্ষক, সংবিধানের যারা গার্ডিয়ান রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট তারাই দিতে পারেন এবং ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পর্যন্ত এই বিষয়টি সেটেল হয়েছে যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ বলতে তখনই বোঝাবে যখন সংশ্লিষ্ট দেশ তার আবেদনটি গৃহীত হয়েছে মর্মে গণ্য হবে এবং সেই ডকুমেন্ট যখন তিনি প্রডিউস করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে তখন সেটি বিবেচিত হবে যে তিনি তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে আজকে কমিশনের পক্ষ থেকে খুবই পরিস্থিতি এবং বিপজ্জনক একটি অবস্থান নেওয়ার চেষ্টা দেখেছি। কমিশন নিজেরা সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একটি তৎপরতা তাদের মাঝে আমরা দেখেছি এবং কমিশন ওই আইনজীবীদেরকে এও বলছিলেন যে আপনারা একটি লিখিত অপিনিয়ন দেন, সেই অপিনিয়নের উপরে তারা তাদের আদেশ পাস করবেন বলে তারা মতামত দিচ্ছিলেন, যেটা খুবই বিপজ্জনক বলে আমরা মনে করি। কমিশনের কাজ হচ্ছে আইন ফলো করা, আইনের ব্যাখ্যা দেওয়া তাদের এখতিয়ার নাই, সংবিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নাই। এটি আমরা তাদেরকে তাদের অনুমতি নিয়ে আমরা তাদেরকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি এবং আমরা এও বলেছি যে যাদের বাংলাদেশের জনগণকে সার্ভ করার ইচ্ছা তাদের অবশ্যই অনেক আগে থেকেই এই প্রসেসটা ফলো করতে হবে যে বিদেশে নাগরিকত্ব যদি জানেন যে ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে 6 মাস 8 মাস 1 বছরের মতো সময় লাগে, ঠিক তাহলে তার আগে থেকেই তারা এই প্রসেসটা শুরু করবে। কিন্তু আপনারা দেখেছেন যে প্রার্থীরা তাদের হলফনামায় অনেকে উল্লেখ করেছেন যে 24শে ডিসেম্বর তারা তাদের প্রার্থীতা তাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের জন্য তারা দরখাস্ত দিয়েছেন অথবা 25শে ডিসেম্বর দিয়েছেন, 26শে ডিসেম্বর দিয়েছেন, যেগুলো আইনের চোখে গ্রহণীয় নয় এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো কোনো ক্রমেই কমিশন গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা দেখেছি কমিশন এই সবগুলো শুনানি মুলতবি করে আগামীকালকে তারা একটি নতুন একটা ইনভেনশন তারা করেছেন যে ফার্দার একটা এফিডেভিট তারা ওই প্রার্থীদের কাছে চেয়েছেন যে আপনারা একটা এফিডেভিট দেন যে পরবর্তীতে যদি কখনো এটা প্রমাণ হয় যে তাদের নাগরিকত্ব ত্যাগ হয়নি তাহলে তাদের এই প্রার্থীতা বাতিল হবে। আমরা মনে করি যে কমিশনের এই অবস্থান খুবই বিপজ্জনক এবং বাংলাদেশের সংবিধানকে ব্যাখ্যা করার এখতিয়ার তাদের নাই এবং শুধুমাত্র ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার জন্য কমিশন এই ধরনের একটি অবস্থান নিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। আমরা সেই জায়গায় আমাদের বক্তব্যটি একটি সচেতন নাগরিক হিসেবে কমিশনের অনুমতি নিয়ে আমরা যখন রেখেছি তখন সেখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা বক্তব্য রাখার পরে জনাব আব্দুল্লাহ আল মিন্টু, তিনি বিএনপির একজন প্রার্থী এবং তিনি একজন দ্বৈত নাগরিক, তার বিরুদ্ধে একটি মামলা পেন্ডিং আছে কমিশনে। তিনি ফিউরিয়াস হয়ে আমাদের উপর চড়াও হয়েছেন এবং আমাদেরকে গালিগালাজ করেছেন, যেটা খুবই অনভিপ্রেত। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিএনপির প্রার্থীর দ্বারা কমিশনের সামনে তিনি হয়রানির শিকার হন এবং আপনারা গতকালকেও একটা পরিস্থিতি লক্ষ্য করেছেন যে বিএনপির আরেকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রার্থীকে কমিশনের বাইরে কিন্তু ফিজিক্যালি আঘাত করেছেন। আপনারা এও লক্ষ্য করেছেন যে ময়মনসিংহের হালুয়াঘাটে একজন প্রার্থীর সমর্থককে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। তো এই পরিস্থিতিগুলো খুবই ভয়াবহতার ইঙ্গিত দেয়। আমরা এগুলো নিয়ে খুবই শঙ্কিত। আমরা এই প্রার্থীদের এবং প্রার্থীদের পক্ষে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কমিশনের অবস্থান নিয়ে শঙ্কিত। তৃতীয় যে বিষয়টি আপনাদের সামনে আজকে আমাদের অভিজ্ঞতা থেকে উপস্থাপন করতে চাই, ভাবে আছে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অথবা কর্পোরেট তারা যদি সরকারি কোনো চুক্তি বাস্তবায়নের সাথে জড়িত থাকে, সরকারি কোনো কন্ট্রাক্টরি কাজ করে, ঠিকাদারি প্রতিষ্ঠান হয়, সুবিধাভোগী হয়, সেই ব্যক্তিগুলো কিন্তু নির্বাচনের অযোগ্য হয়। এরকম একটি মামলা আজকে আমরা পেন্ডিং দেখেছি, আমরা শুনেছি। ময়মনসিংহ 11 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে সরাসরি এরকম একটি এলিগেশন এবং ডকুমেন্টেশন সহ কমিশনের সামনে প্লেস করা হয়েছিল, কিন্তু কমিশন খুবই আশ্চর্যজনকভাবে এই বিষয়গুলো বিবেচনা না নিয়ে সেই ময়মনসিংহ 11 আসনের যিনি বিএনপি প্রার্থী তার প্রার্থীটা বহাল রেখেছেন। এটিও একটি অশনি সংকেত। কমিশন আইনের বাইরে গিয়ে শুধুমাত্র বড় দলগুলোকে সুবিধা দেওয়ার জন্য বসে আছেন বলে আমাদের মনে হয়েছে এবং আজকে সারা দিনের আপিলের শুনানির যে এনভায়রনমেন্ট সেখানে দেখা গেছে যে
বিএনপি পন্থী যে আইনজীবীরা যারা রয়েছেন এবং বিএনপির প্রার্থীদেরকে যেসব আইনজীবীদের প্রতিনিধিত্ব করছেন তাদের বক্তব্য শোনার ক্ষেত্রে তাদের দিকে কমিশন ঝুঁকে রয়েছেন এবং কমিশন তাদের পক্ষে কোনো না কোনোভাবে কোথাও কনফিউশন তৈরি হলে তাদের পক্ষে বেনিফিট অফ ডাউট দিয়ে তাদের পক্ষে আদেশ পাস করছেন, যেটা আমরা মনে করি কমিশনের নিরপেক্ষতা এবং একটি কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে তাদের যে দায়বদ্ধতা সেটি পালনে তারা ব্যর্থ হয়েছেন, তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং আগামীকালকে যদি তারা সংবিধানের ব্যাখ্যা দিয়ে নতুন কোনো প্রপোজিশন এনে যতগুলো দ্বৈত নাগরিকত্বধারী এই মামলা তাদের আপিল পেন্ডিং রয়েছে সেগুলো যদি তারা অনুমোদন করেন বা তাদের প্রার্থীতা বহাল রাখেন, সেটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হবে, বাংলাদেশের জনগণের জন্য একটি প্রতারণামূলক বিষয় হবে। যারা বিদেশি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে তারা আবার ইলেকশনের মৌসুমে এসে ভাগ বটারার জন্য এসে তারা এখানে আবার প্রার্থী হওয়ার চেষ্টা করছেন এবং আবার প্রার্থী হওয়ার পরে তারা যদি জিতে যেতে পারেন এখান থেকে অর্থ পাচার করবেন বলে আমাদের আশঙ্কা, আর যদি জিতে যেতে না পারেন তারা আবার বহাল তবিয়তে তাদের বেগমপাড়া বা বিদেশে যে তাদের যে সুলভ জীবন সেই জীবনে আবার তারা ফিরে যাবেন বলে আমাদের আশঙ্কা। আমরা কমিশনকে আহ্বান জানাবো যে তারা আইনের অধীনেই তাদের পরবর্তী দায়িত্বগুলো বাস্তবায়ন করবেন এবং কোনোভাবেই কোনো বিশেষ বা বড় দলের কোনো প্রেসারে অথবা কোনো আইনগত ব্যাখ্যার দুর্বলতার অথবা কোনো অন্যভাবে প্রেসারের সুযোগ না দিয়ে তারা যেন চলে না যান। তারা যদি আইনের পক্ষে থাকেন জনগণ তাদের সাথে থাকবেন, কিন্তু তারা যদি আইনের বাইরে গিয়ে নিজেদের খেয়ালখুশির মতো কাজ করেন তাদেরও মনে রাখা উচিত তাদেরকেও কনসিকুয়েন্স ফেস করতে হবে। 24-এর পরে কোনো প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার বাইরে রাখতে দেব না, সকল প্রতিষ্ঠানকেই তাদের আইনগত দায়িত্বের ব্যাপারে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের নির্বাচনকালীন সার্বিক বিষয়ে পর্যালোচনামূলক বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মোহাম্মদ সজীব। মোটামুটি আজকের দিনের নির্বাচন কমিশনে আপিল শুনানির যে অভিজ্ঞতা সেটার অনেকটাই পুরোটাই বর্ণনা করেছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যে আইনি সহায়তা বিষয়ক উপকমিটি আছে তার প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আমরা খুবই শঙ্কার সাথে গতকালকে আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে 3টা নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলোর কিছু যাচ্ছে বলে আমরা শঙ্কা প্রকাশ করেছি। আরও অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অনেক কিছু আজকের তার মধ্য দিয়ে আরও শঙ্কার জন্ম দিয়েছে আমাদের মধ্যে। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন, শুধু নাগরিকত্ব গ্রহণ না, আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন। এবং এরপরেও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন। নির্বাচন কমিশনে এক একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য। এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের সংবিধানের জন্য, নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে। আমরা দেখি যে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় গড়েছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান
তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই, যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রথম দিন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা, সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার, সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয়। কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি, তারপরে যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী 3টি নির্বাচন কমিশনের মতো একটা দায়সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। জাতীয় এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে। আমরা দেখেছি যে বিশেষ করে যেই দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি, যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি, একজন 3টা ব্যাংকের ঋণ খেলাপি, একজন 190 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার ঋণ খেলাপি, এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের, এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন, সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরামায়েশে জীবনযাপন করছেন। আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিরও 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কণ্টকভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন। আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই। এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা, এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দেবে, এটা আমরা প্রত্যাশা করি। আরেকটা বিষয়, আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি আমাদের যেই লিগ্যাল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন, তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না, আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন, আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না। আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশে কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না। যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদী সিস্টেম, যেটা আমরা দুঃখজনকভাবে গত 1.5 বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি, সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান, তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে, এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই। আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এইভাবেই গত 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি কী হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা, এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত, আমাদের আপনাদেরকে সহযোগিতা করব, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে।
আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনে, আপনাদের সকলকে বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন? আমি মাঝার স্টার নিয়ে কাজ করি, ঘুরে ফিরে একটা বিষয় আছে, নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশন তো অভ্যুত্থানের সরকার দ্বারা গঠিত। আপনারা নির্বাচন চলে আসছে, এই সময় আপনারা এই অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের কথা বললেন না, কেন মনে হচ্ছে নির্বাচন কমিশন আসলে একটা দলের পক্ষে কাজ করছে, একটা সুস্থ নির্বাচন করতে পারবে না? আপনি হয়তো দেখেননি যে জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে। প্রায় 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয়, আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। আপনি বললেন 6 মাস আগে এনসিপি এই আন্দোলনটা করছে, তখন তো আপনি সরকারি ছিলেন, তাহলে আপনি তখন আসলে বুঝতে পারলেন না যে আসলে এই নির্বাচন কমিশন নিউট্রাল জায়গায় নেই? নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার আছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে এই তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে, এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। জি আসিফ মাহমুদ, আমি জারিফ হাসান, দূরবীন নিউজ থেকে। আমার প্রশ্ন, স্বাধীন প্রতিষ্ঠানকে কোন নির্দিষ্ট দল চাইলেই কি পুনর্গঠন করতে পারে কিনা? আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার এখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। এই লড়াইটা কি রাজপথে হবে নাকি আইনগত হবে? আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে একটা প্রশ্ন উত্তর দিতে, সেটা হচ্ছে আমরা চিনি অনেক জায়গায় যারা দ্বৈত নাগরিক ছিল, ঋণ খেলাপি আছে, তাদেরকেও মনোনয়ন বৈধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থাটা কি হবে? আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। ইতিমধ্যেই আমরা কুমিল্লা 4 আসনে আপনারা দেখেছেন যে একজন 3টি ব্যাংক থেকে ঋণ খেলাপি, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি। এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব, সেটা আইনি লড়াই হোক, সেটা রাজপথের লড়াই হোক, কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তাকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আপনাদের যে আন্দোলনটা ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই আন্দোলনটা স্থগিত হয়ে গিয়েছিল কেন? আজকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনাদের এই আন্দোলনটা কেন আবার সোচ্চার হচ্ছে? দেখেন, আমরা তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি, যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে। আমরা আগামীকালকে মনে করি আগামীকালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপিল শুনানির শেষ দিন আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য। যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।